হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কি তা থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। তবুও আমি বলছি, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে এসেছি বাংলা ব্যাকরণের বেশ একটা ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য খুব ভয়ের একটা বিষয়। সেটা হচ্ছে সমাস। সমাস শব্দটার সাথে তোমরা শুধু পরিচিত হলেই তো চলবে না, সমাস শব্দের সাথে মিলিত বা সম্পর্কযুক্ত আরও বেশ কিছু শব্দ আছে, বিষয় আছে, সেগুলোর সাথেও তোমাদের পরিচয় দরকার। এই সমাস থেকে যে বিষয়গুলো আসে, যে প্রশ্নগুলো আসে, সেটা শুধুমাত্র যে সমাসের বিভাজন থেকে আসে তাই কিন্তু নয়। আর তার থেকেও বড় কথা, সমাসের বিভাজনগুলো তোমরা তখনই ঠিকঠাক করতে পারবে যখন তোমরা সমাস শব্দটার প্রকৃত অর্থ বুঝবে, সমাস কাকে বলে বুঝবে, সমাস সম্পর্কের সাথে জড়িত যে শব্দগুলো, যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা তোমাদের হবে। তবে তোমরা সমাস সঠিকভাবে নির্ণয় করতে পারবে। আমি জানি অনেকেই বলে থাকে সমাস নির্ণয় করার কতগুলো নির্দিষ্ট টিপস আছে। এই যে কথাটা, ওই টিপসটা দেখলেই নাকি সমাস সমস্ত নির্ণয় করা যাবে। ইউটিউবে এমন অনেক ভিডিও আছে আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে, আমার বহু স্টুডেন্ট এসে আমাকে জানিয়েছে যে সেই ভিডিওগুলো দেখেও তারা সমাস নির্ণয় করতে পারছে না। আসলে সমাস নির্ণয় করার জন্য যে নির্দিষ্ট বিষয়গুলো তোমাদের জানা দরকার, সেটা প্রথমেই হচ্ছে সমাস কাকে বলে, সমাস সম্পর্কে, সমাসের সাথে সম্পর্কিত শব্দগুলোর মানে বা সেগুলো কি, এবং সেই সঙ্গে জড়িয়ে আছে আরও দুটো বিষয়। এক, বাংলা শব্দের অর্থ, আর দুই হচ্ছে সন্ধি। তোমরা নিশ্চয়ই সন্ধি করে এসেছো, যাদের সমাস আছে তাদের নিশ্চয়ই সন্ধিও থাকবে, কারণ সন্ধি না জানলে কিন্তু সমাস অত সহজে জানা যাবে না। আমার চ্যানেলে সন্ধির ওপর কোনো ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করতে পারিনি, তবে আমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সন্ধির ওপর ভিডিও আপলোড করব। শুধু এইটুকু বলে রাখি, সন্ধি আর সমাস দুটো ভিন্ন বিষয়। শুধু দুটোর মধ্যে একটা মিল কি না, দুটোই কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, মানে তৈরি হয়েছে। সমাসেরও একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, সন্ধিরও একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আর সমাস এবং সন্ধির সাথে যে পার্থক্য, সেটা কিন্তু বিস্তর। সেগুলো আমরা পরে আসছি, আজকের বিষয় নয়। যেটা নিয়ে প্রথমেই আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমাস কি। সমাস কি সেটা তোমাদের আগে জানতে হবে। তাহলে চলো আমরা আগে জেনে নিই সমাস কি। আমাদের আজকের বিষয় কি না, সমাস। এই সমাস শব্দের একটা অর্থ আছে। সমাস শব্দের অর্থটা কি না, সংক্ষেপ। সমাসের অর্থ হচ্ছে কি বললাম, সংক্ষেপ। এখন কথা হচ্ছে সমাস কাকে বলে। যখন দুই বা দুইয়ের বেশি পদ খুব ভালোভাবে সুন্দরভাবে বলবার উদ্দেশ্য নিয়ে একটা নির্দিষ্ট পদে পরিণত করা হয়, তখন সেই বিশেষ নিয়মকে বলা হয় সমাস। তাহলে সমাস কি? সমাস কি কোনো পদ? একদমই নয়। সমাস হচ্ছে একটা নির্দিষ্ট রীতি বা নিয়ম। এই সমাসের সাথে সম্পর্কযুক্ত বেশ কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে পদ। সে কথায় এবার আসবো। সমাসের সাথে সম্পর্কযুক্ত যে বিষয়, সেগুলোর মধ্যে প্রথমেই পড়ছে নাম্বার 1, ব্যাস বাক্য। ব্যাস বাক্য। ব্যাস বাক্য কি? সমাস আমি বলেছি একটি মাত্র পদে পরিণত করাকে সমাস বলে। ব্যাস বাক্য তাহলে কি? যখনই সমাসকে একটু দীর্ঘ করে দেওয়া হয়, মানে একটি মাত্র পদকে ভেঙে দুই বা তার বেশি সংখ্যক পদে পরিণত করা হয়, তখন তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য কি? দুই বা তার বেশি পদ দ্বারা গঠিত একটি নির্দিষ্ট
বাক্য যা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে। তাহলে বুঝতে পেরেছো ব্যাস বাক্য কাকে বলে? দুই বা তার বেশি পদ দ্বারা গঠিত একটি নির্দিষ্ট বাক্য, তার মানে একটা বাক্য হচ্ছে ব্যাস বাক্য। এখন সেই বাক্যটা কিরকম? যা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে। এই যে দেখছো ব্যাস বাক্য, এই ব্যাস শব্দটার অর্থ কি বলতো? এই ব্যাস শব্দটার একটা নির্দিষ্ট অর্থ আছে, তার অর্থ হচ্ছে বিস্তৃতি। ব্যাস বাক্যের ব্যাসের অর্থ হচ্ছে কি না বিস্তৃতি। কি বললাম? ব্যাসের অর্থ কি? বিস্তৃতি। সমাসের অর্থ কি? সংক্ষেপ। তাহলে বুঝতে পারছো সমাস হচ্ছে ব্যাস বাক্যের সংক্ষিপ্তকরণ, একটি মাত্র পদ আর এখানে দুই বা তার বেশি সংখ্যক পদ। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেল সমাস আর ব্যাস বাক্য কাকে বলে। এখন আমরা আসব এই সমাস ও ব্যাস বাক্যের সাথে সম্পর্কিত আরো অন্যান্য কিছু বিষয়ে। সেই অন্যান্য বিষয়গুলো জানার জন্য তোমাদের সেই নির্দিষ্ট বিষয়গুলোকে কিন্তু খুব ভালো করে জানতে হবে। সেই বিষয়গুলো কি? এই যে সমাস ব্যাস বাক্য, তার মধ্যে আমরা যে বিষয়গুলো পাচ্ছি, সমাস করার পর যে একটি মাত্র পদ আমরা পাচ্ছি তাকে বলা হচ্ছে সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ। এটা হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত, ব্যাস বাক্যকে সমাসে পরিণত করার পরবর্তী ফল। আর ব্যাস বাক্যের মধ্যে যখন দুই বা ততোধিক শব্দ থাকে তখন সেগুলোকে আমরা বলি আলাদা আলাদা করে সমস্যমান পদ। সমস্যমান পদ। এখন এই যে সমস্যমান পদ, এটা কিন্তু দুই বা ততোধিক যে পদগুলো আছে তাকে পৃথক পৃথক করে সমস্যমান পদ বলে। এই সমস্যমান পদের মানে পদ হচ্ছে দুটো বা তার বেশি, কিন্তু ব্যাস বাক্যের মধ্যে সমস্যমান পদ ছাড়াও আরো কিছু এক্সট্রা বা অতিরিক্ত পদ ব্যবহৃত হয়। তাকে কি পদ বলা হয়? তাকে বলা হয় সহায়ক পদ। তাকে আমরা কি বলবো না সহায়ক পদ। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, সমাস হচ্ছে সংক্ষিপ্তকরণ, একটি মাত্র পদ। সমাসের যে মানে কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ করা, আর একটি মাত্র পদ হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আবার এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে যখনই আমরা বিস্তৃত করে দিই তখনই সেটা হয়ে যায় কি না ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য গঠন করা এবং সঠিকভাবে যে শব্দটা তোমাদের দেওয়া হয়েছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটা এক্সামে দিয়ে দেওয়া হয়েছে, সেটার কোন সমাস সেটা যদি নির্ণয় করতে বলা হয় তাহলে কিন্তু তোমাদের ব্যাস বাক্যটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। আবার ব্যাস বাক্যটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে তোমরা তখন যখন তোমরা জানতে পারবে ওই নির্দিষ্ট শব্দটার মধ্যে ঠিক কি কি আছে, অন্য কোন পদগুলো আছে। তাহলে চলো আমরা সেই বিষয়টা এবার ভালোভাবে বুঝে নিই একটা নির্দিষ্ট উদাহরণের মাধ্যমে। এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমস্যমান পদ এগুলো আমরা বুঝতে পারবো এখন একটু কঠিন লাগলেও যখন আমরা এক্সাম্পল বা উদাহরণ দেব তখনই আমরা বিষয়গুলো আস্তে আস্তে ভালোভাবে বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পল প্রথমেই দিই, জাস্ট এ মিনিট, দাঁড়াও। আচ্ছা ধরো আমরা উদাহরণ দিই হাত পাখা।
অনেকেই নিশ্চয়ই হাত পাখা দেখেছো, সবাই দেখেছো নিশ্চয়ই, অনেকে বলবো না, সবাই নিশ্চয়ই হাত পাখা দেখেছো। হাত দিয়ে নাড়া হয় যে পাখা, আনসারটা কিন্তু দিয়ে দিলাম, হাত দিয়ে নাড়া হয় যে পাখা, হাত পাখা। তাহলে এটা হচ্ছে আমাদের কি না, কি বললাম, সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ, অথবা সমাসবদ্ধ পদ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এই হাত পাখা শব্দটা কি ধরনের সমাস, এবং এই হাত পাখা শব্দটা কি ধরনের সমাস তুমি যদি এই উত্তরটা দাও তাহলে তোমাকে প্রথমে ব্যাস বাক্যটাও বের করতে হবে, কারণ তোমাদের বলা হবে ব্যাস বাক্যটা বের করো, ব্যাস বাক্য সমেত তোমাদের উত্তরটা দিতে হবে। তাহলে প্রথমে আমাকে ব্যাস বাক্যটা তৈরি করতে হবে। এই ব্যাস বাক্যটা তৈরি করার মধ্যে কিন্তু কতগুলো বিষয় দরকার। এই যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, সেটার অর্থ তোমাকে জানতে হবে। তুমি যদি নির্দিষ্ট শব্দটার অর্থই না জানো তাহলে কিন্তু ব্যাস বাক্য তুমি বের করতে পারবে না কখনো। অথবা তুমি যদি ওই সমস্ত পদটার মধ্যে কি কি আলাদা আলাদা শব্দ আছে সেটা না বের করতে পারো, তাহলেও কিন্তু ব্যাস বাক্যটা বের করতে পারবে না। অথবা সন্ধি, এই বিষয়টাও যদি একটু জানা থাকে তাহলে দেখবে বিষয় মানে এটা ব্যবহার করা বা বের করা অনেক সহজ হয়ে গেছে। ধরো হাত পাখা, তাহলে আমরা সন্ধি করলে কি পাবো, হাত যুক্ত পাখা, দুটো শব্দকে আমরা যুক্ত করে সন্ধি করছি। আর ঠিক এটাকে যখন ব্যাস বাক্য করবো বিস্তৃত আকারে করে দেবো, তাহলে হাত আমরা পেলাম কি, হাত, আর পেলাম পাখা, তাই তো? এই দুটো শব্দ আমরা পাচ্ছি, হাত পাখা। আচ্ছা, পাখাটা বোধহয় দেখতে পাচ্ছ না, এক মিনিট দাঁড়াও। আমরা পেলাম কি, এখানে হাত, এখানে ধরো পাখা, কিন্তু এটা তো দীর্ঘ হলো না, দুটোই হলো, দুটো সব পদকেই আমরা লিখলাম, হাতও একটা পদ, পাখাও একটা পদ। কিন্তু আমি যদি বলি হাত দিয়ে নাড়ানো পাখা, যদি আমি বলি হাত দিয়ে নাড়ানো পাখা, তাহলে দেখবে নাড়ানোর থেকে চালানোটা দিলে বেশি ভালো হয়, তোমাদের বইতে তাই লিখছে, হাত দিয়ে চালানো পাখা। বেশ, আমরা হাত দিয়ে চালানো পাখা করলাম, হাত দিয়ে চালানো পাখা। তাহলে এটা হাত এবং এটা পাখা, এই দুটো শব্দ কিন্তু মূলত সমাসের সাথে যুক্ত শব্দ। এই দুটো শব্দকে আমরা বলবো তাই জন্যই আলাদা আলাদা করে সমস্যমান পদ, সমস্যমান পদ। এটা একটা সমস্যমান পদ, এটাও আর একটা সমস্যমান পদ। কিন্তু এই যে দিয়ে অথবা চালানো, এই দুটোও কিন্তু পৃথক পৃথক দুটো পদ, তখন এটা তো সমাসের মধ্যে পড়ছে না। এই দুটো আলাদা শব্দকে তাহলে আমরা কি বলবো, আলাদা পদকে আমরা কি বলবো, এ দুটোকে তখন আমরা কি বলবো, সহায়ক পদ। বুঝতে পারা যাচ্ছে, সহায়ক পদ হচ্ছে দিয়ে চালানো, এই হচ্ছে বিষয়টা। তোমাদের সম্পূর্ণ ব্যাস বাক্য সহ একটা সমাস। এখন তোমাদের পূর্বপদ ও পরপদ এই বিষয়টাও তোমাদের জানতে হবে। কেন জানতে হবে, তোমাদের যে সমাসের বিভাজন আছে এখানে আমি শুধু ব্যাস বাক্য করে ছেড়ে দিলাম, কিন্তু তোমাদের ধরো এক্সামে দেওয়া হলো যে এই যে ব্যাস বাক্যটা তুমি করেছো, মানে সমাসটা তুমি করলে, সমাসটা নির্ণয় করো, কোন সমাস সেটা তুমি বলো। তখন বলতে গেলে কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য তোমাদের কিন্তু জানতে হবে। যেমন আমরা যদি দ্বন্দ্ব সমাসের কথা ভাবি, তখন দেখব দ্বন্দ্ব সমাসে কিন্তু দুটো আলাদা পদ বা তার বেশি পদ সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ সমাসের জন্য। কিন্তু অন্যান্য সমাসে সব পদই কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয়। কখনো পূর্বপদ বেশি গুরুত্বপূর্ণ, কখনো পরপদ বেশি গুরুত্বপূর্ণ, কখনো আমরা দেখব যে দুটো পদই গুরুত্বপূর্ণ, এরকম যেটা হয়। এখন আমাদের এই যে বিষয়টা, এটা কোন সমাস
বা দ্বন্দ্ব সমাস কাকে বলে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব না, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়, আলাদা আলাদা সমাস আমি আলাদা আলাদা ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করে দেব, সেটা অন্য দিনের বিষয়। কিন্তু আজকে এইটুকু বিষয় তোমাদের জানতে হবে। তার সাথে যেটা জানতে হবে সেটা হচ্ছে পূর্বপদ ও পরপদ কি। এই যে দেখো, হাত দিয়ে চালানো পাখা, এখানে হাত প্রথম শব্দ, এটা হচ্ছে পূর্বপদ। আর এই যে পাখা, এটা হচ্ছে পরে আছে, তাই এটা পরপদ। এই পূর্বপদ এবং পরপদ দুটোও কিন্তু তোমাদের জানতে হবে কোনটা কোন পদ, কারণ দুটো সমানভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে এইটুকু তোমরা বুঝতে পারলে কোনটা পূর্বপদ, কোনটা পরপদ, কোনটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, আর কোনটা সমস্যমান পদ। অনেকেই বলে থাকে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস, একদম নয়। সমাস হচ্ছে সেই নির্দিষ্ট প্রক্রিয়া বা নির্দিষ্ট রীতি বা নির্দিষ্ট প্রণালী যা দিয়ে আমরা পাই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে। আর হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে যখন আমরা বিস্তৃত আকারে দুটো বা তার বেশি সংখ্যক পদ দিয়ে একটা নির্দিষ্ট বাক্য তৈরি করি, তখন আমরা পাই কাকে না, যেটা আগে বললাম, ব্যাস বাক্যকে। এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা বেশ কিছু পদ বা বেশ কিছু সমাস তোমাদের সাথে আলোচনা করব, যার পূর্বপদ পরপদ তোমরা অনায়াসে বলতে পারবে এবং যার বিভাজনটা আজকে আমরা আলোচনা করব না, শুধুমাত্র ব্যাস বাক্য বা এই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে। ধরো সরকি হাত, এই শব্দটা তোমরা যারা সিবিএসসি বোর্ডে পড়ো বা যারা অপুর পথের পাঁচালী বা অপুর কল্পনা পড়েছো, তারা পেয়েছো সরকি হাত। সরকি হাত, সরকি মানে এঁটো, সেই সরকি হাত আমি যখন এটাকে, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, বুঝতেই পারছো, বা সমস্ত পদ। এটা যখনই ব্যাস বাক্য লিখতে দেব তখনই কি হয়ে যাবে, সরকি মাখা হাত। এটা ব্যাস বাক্য তুমি কিভাবে করবে, যখনই তুমি বুঝতে পারবে যে সরকি হাত, সরকি হাত, তাহলে এর মধ্যে কি কি আছে, সরকি আছে এবং হাত আছে। তাহলে আমি যখন একটা অন্য বাক্য তৈরি করব তখন আমি শুধু সরকি ও হাত যদি বলি, তাহলে সরকি আলাদা হাত আলাদা, দুটো একত্রে মিলিত হলো না, মিলনটা ঘটলো না। তাহলে আমাকে কিভাবে করতে হবে, সরকি মাখা হাত, হাতের মধ্যে সরকি আছে, তাহলে আমি কি করব, সরকি মাখা হাত, তাহলে ওটা ব্যাস বাক্য সহজেই হয়ে গেল। ঠিক তেমন ভাবে ধরো লুচি ভাজা, লুচি এবং ভাজা দুটো আলাদা আলাদা পদ, কিন্তু আমি ব্যাস বাক্যটা একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে। তখন আমি লুচি ভাজা কি করে করব, আমি কি বলবো, লুচিকে ভাজা। লুচিকে ভাজা, লুচি ভাজা। ধরো সিঁদুর রাঙা, সিঁদুর রাঙা, সিঁদুর ও রাঙা এই দুটো আলাদা আলাদা পদ আমরা ব্যাস বাক্যের মধ্যে পাবো। সিঁদুর মানে পূর্বপদ, এটা পরপদ হবে। তাহলে আমি কি বলবো, সিঁদুরের মতো রাঙা, সিঁদুরের মতো রাঙা, তাহলে সিঁদুর রাঙা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। ধরো আমি বললাম সিংহাসন, সিংহাসনটা অত্যন্ত সহজ, বারে বারে তোমরা পাও, এটা এটা অতি সহজ একটা ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, ঠিক
আছে, দুধ ভাত। তাহলে এই দুধ এবং ভাত পৃথক পৃথক ভাবে আছে কি? নেই। তাহলে এই দুধ ভাতটা ব্যাস বাক্যে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা লিখব দুধ মিশ্রিত ভাত, দুধ মিশ্রিত ভাত, তাহলে হয়ে গেল দুধ ভাত। কিংবা যদি আমি বলি, ধরো আমি বললাম গড় মিল, তোমরা শব্দটা জানো, গড় মিল শব্দটা আমরা কখন ব্যবহার করি? যখন হিসাব মিলছে না, হিসাবে খুব গড়মিল আছে, তখন তার অর্থটাও বুঝতে পারছো। তখন আমরা কি করলাম? মিলের অভাব, গড় এখানে হয়ে গেল অভাব, বুঝতে পারছো? মিলের অভাব তখন হয়ে গেল গড় মিল। তাহলে এখানে পরপদটা প্রধান পদ হয়ে গেছে, গড় মিল হয়ে গেছে, অভাব দেখা দিয়েছে কোথায় না? মিলে, মানে মিলছে না এই ব্যাপারটা। তারপরে ধরো আবার আমরা যদি বলি আমরা, খুব ইম্পর্টেন্ট একটা সমাস, ধরো আমি বললাম আমরা, আমরা এটাকে ব্যাস বাক্য করতে হবে। এটা তো বুঝতেই পারছো, সমস্ত পদ বা সমস্যমান পদ। তাহলে এটাকে যদি আমি ব্যাস বাক্য করি, আমরা শব্দের মধ্যে কে কে আছে? প্রথমেই আছি আমি, তাই তো? আমরা কে কে হয়? আমি, তুমি ও সে। তাহলে এখানে আছি আমি, তুমি ও সে, হয়ে গেল আমরা। ঠিক একইভাবে কি হবে না তোমরা, যখন দেখবে তোমরা বিভিন্ন সমাসের বিভাজনটা করছো, তখন কিন্তু এই সমাসটা তোমাদের কাছে আরো ইজি হয়ে উঠবে। ঠিক কি বললাম? একই রকম ভাবে কি হবে না তোমরা, তোমরা, তোমরার মধ্যে কি আছে? এখানে আমি আছি কি তোমরার মধ্যে? নেই। প্রথমেই কি আছে এখানে? সব থেকে প্রধান কে? তুমি, পূর্বপদ প্রধান তুমি ও, তুমিও সে, তোমরা। তাহলে বুঝতে পারছো ব্যাস বাক্য কিভাবে আমরা ব্যাস বাক্যটা ভাঙবো। আচ্ছা, তারপরে হলো মুখচন্দ্র, মুখচন্দ্র, মুখচন্দ্র। তাহলে কি হবে? সরি, এক মিনিট। চন্দ্ররূপ মুখ, এখানে পরপদটা প্রধান। মুখচন্দ্র, পরের পদ হচ্ছে মুখ, সেটাই হচ্ছে প্রধান। বুঝতে পারছো কি? ঠিক সেম ওয়েতে তোমরা বিভিন্ন রকম ভাবে যে সমাসগুলো সেগুলো করবে। এছাড়াও ধরো পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ, কি করব আমরা? পণ্ডিত অথচ মূর্খ, তাই তো? পণ্ডিত অথচ মূর্খ। এইভাবে বিভিন্ন সমাস তোমাদের শিখতে হবে। তার থেকে আর একটা বড় কথা যেটা, সেটা হচ্ছে এই সমাসের যে বিষয়টা, তোমরা অনেকেই বলে থাকেন, বিভিন্ন টিচারও বলে থাকেন যে নিয়ম কানুনগুলো যদি আমরা শিখে যাই তাহলে সমস্ত শব্দের আমরা ব্যাস বাক্য করতে পারবো। এটাও কিন্তু একটা ভুল কথা,
কারণ শুধু আমি নিয়ম শিখলাম, শুধু সমাস শিখলাম, প্রত্যেকটা সংজ্ঞা শিখলাম তাহলেই কিন্তু আমি সমাস বার করতে পারবো, তা একেবারে নয়। আমাকে কিন্তু প্রচুর পরিমাণে এক্সাম্পল করতে হবে। আমি যত এক্সাম্পল করব তত কিন্তু আমি আরো বেশি শিখবো। এই যে আমি তুমিও সে, আমরা যদি আমি না শিখতাম তবে কিন্তু আমি তোমরা পারতাম না। তাহলে একই রকম শব্দ যদি আমরা 2-4টে শিখে রাখি, তার মতো শব্দ যদি এক্সট্রা আসে তখন আমরা পারবো। ইম্পর্টেন্ট কিছু সমাস তোমাদের শিখতে হয়। পরবর্তী যে সমাসের ভিডিও আমি আনবো সেটা খুব শীঘ্রই আনবো, কারণ যাতে করে তোমরা একেবারে পরপর সমাসের ক্লাসগুলো করে সমাসটা ভালোভাবে শিখে উঠতে পারো। আর সমস্ত ক্লাস শেষ হয়ে গেলে আমরা আনবো তোমাদের যে এক্সাম পারপাসের যে ইম্পর্টেন্ট প্র্যাকটিস পেপার সমাসের ওপর, সেটাও তোমাদের জন্য আমি আনবো ভিডিওতে। তাহলে চলো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।